আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অতীতে যারা একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারাই এখন সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পাচার বন্ধ করে তা জনকল্যাণে ব্যবহার করা হবে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় পর্যায়ের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। উমেদ আলীকে সাথে নিয়ে ফরিদ আহমেদ ভুইয়ার ক্যামেরায় খান আলামিনের রিপোর্ট। বৃষ্টির সঙ্গে হাজারো মানুষের মিতালি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে বৃষ্টিকে আলিঙ্গন করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ। ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 155 উপকারভোগীকে দেয়া হয় কার্ড সুবিধা। ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন কর্মসূচির অর্থ প্রাপ্তি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, অর্থ পাচার রোধ করে সেই অর্থ ব্যয় করা হবে জনগণের মাঝে। পরিবর্তন হবে দেশ ও মানুষের ভাগ্য। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটের পুরোটাই জনগণের কল্যাণে ব্যয় হবে সে বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের শত্রু। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। শ্রীমঙ্গলে 155টি পরিবারের স্বপ্নের সূচনা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন স্বপ্নযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশার কথাই জানিয়েছেন উপস্থিত সবাই। পরে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। সামনের সময় হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করার। জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। মনে আছে তো 71-এ কি করেছিল? মনে আছে তো 86-তে কি করেছিল? দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খান আলামিন, এনটিভি নিউজ, মৌলভীবাজার। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির কাছে 600 একরের করমুক্ত দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের এই উদ্যোগের ফলে নতুন বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি আরও গতিশীল হবে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এলএনজি আমদানি বন্ধ হয়ে গেছে এবং জটিল প্রক্রিয়ায় বিভিন্ন স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে, ফলে কখনো কখনো দাম বেশি পড়ছে বলেও জানান তিনি। চীনা অর্থনৈতিক এবং বাণিজ্যিক অঞ্চলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং এই কার্যক্রমের পরিধি বাড়বে বলেও দাবি করেন তিনি। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। প্রস্তাবিত বাজেটে নেওয়া বিভিন্ন নীতি উদ্যোগের ফলে নিত্যপণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুদ আছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে চালের দামের ঊর্ধ্বগতির খবর দেখে সরেজমিন পরিদর্শনে বাজারে গেলে চালের মূল্যে কোনো তারতম্য দেখতে পাননি তিনি। এ সময় সরকারের কাছে এই মুহূর্তে 17 লাখ টন চাল ও 3 লাখ টন গম মজুদ আছে বলেও জানান খাদ্য প্রতিমন্ত্রী। যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ
চাল মজুদ আছে। মনে হয় বাংলাদেশের ইতিহাসে খুব কমবারই এই ঘটনা ঘটেছে যে একটা বাজেট ঘোষণার পরে সেটির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাজার মূল্যের উপর নাই। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিল রহমি জাহানাবাদী। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডাক্তার শফিকুর রহমানের বিরোধী দলীয় নেতা হওয়ার বিষয়ে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। এ সময় সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সমবেদনা জানান ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি বাংলাদেশে ইরানের উদ্যোগে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র এক্সেল বাবু এবং কবচিকাটা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে কবচিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত আবু সাইদ। র্যাব জানায়, আটক আবু দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এছাড়া এক্সেল বাবু আনোয়ারকে ওই অপরাধী নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিভিন্ন গ্রুপের গুরু হিসেবে এলাকায় পরিচিত বলে জানানো হয়। সম্প্রতি পুলিশের ওপর হামলার বিষয়ে র্যাব জানায়, পুলিশের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সিলেট তাবলিগ জামায়াতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। ফলে এই আসামির মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এস.এম. শাহজাহান। তিনি বলেন, এই মামলায় কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই, এমনকি এই নারী তার স্বামীকে হত্যা করেননি, অন্য কেউ হত্যা করেছে। এমনকি স্বামীকে হত্যা করেছেন মর্মে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল তাও জোরপূর্বক করা হয়েছিল বলে প্রমাণিত হয়েছে। সবকিছু বিবেচনায় আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১৮ মে নিজ বাসার শয়নকক্ষ থেকে ইব্রাহিম খলিলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিনই তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালে সিলেট মহানগর দায়রা জজ আসামিকে মৃত্যুদণ্ড দেয়, যে রায় হাইকোর্টেও বহাল থাকে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো ধরনের দুর্বলতা রাখতে চায় না সরকার, তাই প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতকে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও মেধাবী মানব সম্পদ তৈরির বিকল্প নেই। ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং তাদের সাফল্যের পথকে সুগম করবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, সারা দেশে শিক্ষার পরিবেশকে আরও আনন্দমুখর, আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করে তুলতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ২০২৬-২৭ অর্থ বছরে বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের ৯৮% পেয়েছে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প। এটিকে দ্বিমুখী নীতি মন্তব্য করে জ্বালানি খাতে উন্নয়ন বরাদ্দের ৩০% নবায়নযোগ্য জ্বালানিতে দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আলোচনা সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ১০ গিগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর ১,৬৬২ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে হবে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, এলএনজি, কয়লা ও জীবাশ্ম জ্বালানি খাতে বরাদ্দ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। তবে বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জের বোঝা কমাতে নতুন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে বিদ্যুৎ নেই তো চার্জ নেই ভিত্তিতে চুক্তি করতে হবে।
নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া, সেক্ষেত্রে যিনি বিদ্যুৎ সেট আপ করতে যাচ্ছেন তিনি সচেতনভাবে আসছেন যে তিনি বিক্রি করতে পারলেই কেবলমাত্র তিনি টাকা পাবেন, সরকারের আলাদা কোনো দায় নেই এটি। সুতরাং সেই জায়গাটিতে যদি নবায়নযোগ্য বিদ্যুৎ এসে সেক্ষেত্রে গভর্নমেন্ট এখনো তাকে প্রায়োরিটি দিচ্ছে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা যতটুকু জানি বিদ্যুৎ উৎপাদনের যে পার্থক্য উৎপাদন ব্যয়, সেই জায়গায় নবায়নযোগ্য বিদ্যুতের যথেষ্ট সুযোগ আছে। 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সুশাসন, কর প্রশাসনের দক্ষতা এবং হয়রানি মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। দুপুরে রাজধানী গুলশানের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় MCCI জানায়, বাজেটের লক্ষ্য অর্জনে সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর কাঠামো সংস্কার জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, জ্বালানি সুরক্ষার কৌশলগত মজুত ব্যবস্থা তৈরির মাধ্যমে দেশকে জ্বালানি নিশ্চয়তার হাবে পরিণত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, 2030 সালের মধ্যে রাজস্ব আদায়ের হার 10% উন্নীত করার লক্ষ্যে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট খাতের জন্য প্রতি মাসের নির্দিষ্ট মাইলস্টোন সহ ড্যাশবোর্ড তৈরির কাজ চলছে। নিরপেক্ষ ও অভিজ্ঞদের নিয়ে গঠন করা হবে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ। গ্রাহক ফোরামের সাথে বৈঠকে এমন আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সকালে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানানো হয়। এছাড়া গ্রাহকদের 7 দফা দাবির সঙ্গে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দাবিগুলোর মধ্যে অন্যতম, ব্যাংক চেয়ারম্যান হিসেবে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাউকে নিয়োগ দেওয়া যাবে না। তারল্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-কে আরও 1000 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত 3 দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকটির মোট 7500 কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।